হ্যালো স্টুডেন্টস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা আজকে আলোচনা করব ক্লাইমেট এবং ওয়েদার সম্পর্কে। ইকোলজি বুঝতে গেলে কিন্তু ক্লাইমেট এবং ওয়েদার সম্পর্কে আইডিয়া রাখা অত্যন্ত জরুরি। তো প্রথমেই বলি যে ওয়েদারের বাংলা কি। অ্যাকচুয়ালি ওয়েদার মানে তোমরা জানো যে আবহাওয়া, এবং ক্লাইমেট মানে হলো জলবায়ু। এই যে দেখো, এই যে অংশগুলো তোমরা দেখছো যে টেম্পারেচার, প্রেসার, হিউমিডিটি, রেইনফল, সানশাইন, ক্লাউড, উইন্ড, এগুলো কিন্তু ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত হয়। তাহলে এটাই প্রকৃতপক্ষে ওয়েদার। এবং এই যে ডিফারেন্ট যে ফ্যাক্টর আছে, ইকোলজিক্যাল ফ্যাক্টর, যেগুলো প্রত্যেক ঘন্টাতে পরিবর্তিত হয়, প্রত্যেক দিনে পরিবর্তিত হয়। দেখো, শর্ট টার্ম প্রপার্টি অফ দ্য অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের যে শর্ট টার্ম প্রপার্টি, টেম্পারেচার, প্রেসার, হিউমিডিটি, রেইনফল, সানশাইন, ক্লাউড এবং উইন্ড, এট এ গিভেন প্লেস অ্যান্ড দ্য টাইম, তো একেই আমরা বলবো ওয়েদার। এখন ঘটনা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার জায়গা বা কোনো একটা পার্টিকুলার রিজিয়ন্সে অন্তত 30 থেকে 35 বছরে কেমন ধরনের ওয়েদার আছে তার যে অ্যাভারেজ, তো তাকেই আমরা বলবো জলবায়ু বা ক্লাইমেট। তাহলে ক্লাইমেট ইজ দ্য অ্যাভারেজ ওয়েদার অফ অ্যান এরিয়া। অন্তত 30 থেকে 35 বছরের অ্যাভারেজ প্রধানত ধরা হয় কোনো একটা পার্টিকুলার রিজিয়ান্সে, এবং সেই অনুযায়ী সেই রিজিয়ান্সে ক্লাইমেট কেমন হয়, জলবায়ু কেমন হয়, সেইভাবে ডিটারমাইন করা হয়। এবং ওয়েদার মে চেঞ্জ আওয়ারলি, ডেইলি অর উইকলি। ওয়েদার কিন্তু আওয়ারলি চেঞ্জ হতে পারে, ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত হতে পারে, প্রতিদিন পরিবর্তিত হতে পারে, প্রত্যেক সপ্তাহে পরিবর্তিত হতে পারে। এরকম প্রধানত আমরা দেখি যে হয়তো কোনো একটা সপ্তাহে বৃষ্টি হচ্ছে, আবার কোনো সপ্তাহে বৃষ্টি হচ্ছে না। তো এই যে বিষয়, তো এটাই প্রধানত ওয়েদার, রাইট? তাহলে ওয়েদার কিন্তু আওয়ারলি, ডেইলি অথবা উইকলি চেঞ্জ হতে পারে। এখন ঘটনা হচ্ছে যে কোনো ক্লাইমেট বা জলবায়ু প্রধানত দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, টেম্পারেচার অ্যান্ড দ্য রেইনফল। সুতরাং এই যে তাপমাত্রা এবং বৃষ্টিপাত, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ ডিটারমাইন দ্য ক্লাইমেট অফ অ্যান এরিয়া। তাহলে পৃথিবীর যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের প্ল্যান্টস এবং অ্যানিমালস আছে, তো তাদের ভেরিয়েশন প্রধানত ডিপেন্ড করবে টেম্পারেচার এবং রেইনফলের উপরে। অর্থাৎ ওই জায়গাতে কেমন ধরনের তাপমাত্রা থাকে এবং তার সঙ্গে সঙ্গে কেমন ধরনের বৃষ্টিপাত হয়, তো তার উপর ডিপেন্ড করবে যে কোনো একটা পার্টিকুলার রিজিয়ান্সে কীরকমভাবে প্ল্যান্টস এবং অ্যানিমালসের ভেরিয়েশন হয়। এবং গ্লোবাল ভেরিয়েশন অফ দ্য টেম্পারেচার এবং রেইনফল কিসের ওপর তাহলে ডিপেন্ড করবে? ইনপুট অফ সোলার রেডিয়েশন ইন ডিফারেন্ট রিজিয়ান। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গাতে কেমনভাবে সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো ডিরেক্টলি পড়ছে নাকি ইনডিরেক্টলি পড়ছে, তো এর উপরে ডিপেন্ড করে যে ওই জায়গাকার টেম্পারেচার কেমন হবে। আমরা জানি যে পৃথিবী কিন্তু সমতল নয়, পৃথিবী গোল, এবং সেই কারণের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গাতে সোলার রেডিয়েশন কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়ে, এবং তার উপরেই ডিপেন্ড করবে যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে টেম্পারেচার এবং রেইনফল কেমন হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, রিডিস্ট্রিবিউশন অফ দ্য হিট বাই উইন্ডস অ্যান্ড দ্য ওশান কারেন্ট অলসো ডিটারমাইন গ্লোবাল ভেরিয়েশন অফ টেম্পারেচার অ্যান্ড রেইনফল। তার মানে পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে টেম্পারেচার এবং রেইনফলের যে ভেরিয়েশন হয়, সেগুলো কিন্তু দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। Variations in temperature, rainfall and the humidity in different regions of the globe form the global climate pattern which govern all life on earth. This is very important. তাহলে গ্লোবাল ক্লাইমেট প্যাটার্ন আমরা কাকে বলবো? পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে টেম্পারেচার, রেইনফল এবং হিউমিডিটি, এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট ইকোলজিক্যাল ফ্যাক্টর। টেম্পারেচার, রেইনফল এবং হিউমিডিটি পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে ডিফারেন্ট হয়, তো এই ঘটনাকেই আমরা বলবো গ্লোবাল ক্লাইমেট প্যাটার্ন। তো আমরা তো ক্লাইমেট সম্পর্কে আমরা দেখলাম, এবার আমরা একটা টার্ম দেখব, তো সেটি হলো মাইক্রো ক্লাইমেট। দেখো, মাইক্রো ক্লাইমেট কাকে বলে? ক্লাইমেটিক কন্ডিশনস ইন এরিয়াজ অফ দ্য লিমিটেড সাইজ। অর্থাৎ একটা ধরা যাক একটা হিউজ একটা রিজিয়ান্স আছে, তো সেই রিজিয়ান্সের কোনো একটা ছোট্ট জায়গাতে হয়তো ক্লাইমেট হয়তো সেক্ষেত্রে চেঞ্জ আছে। তার মানে কি, সেই হিউজ রিজিয়ান্সে যেরকম ক্লাইমেট, কিন্তু সেই ছোট জায়গাতে ক্লাইমেট কিন্তু ডিফারেন্ট থাকে, তো একেই আমরা বলবো মাইক্রো ক্লাইমেট। মাইক্রো ক্লাইমেট ডিফার ফ্রম রিজিয়নাল ক্লাইমেট, রাইট? ধরা যাক, ইন এ ফরেস্ট, একটা ফরেস্টে ডেন্স ফলিয়েজ রিডিউসেস দ্য অ্যামাউন্ট অফ দ্য লাইট রিচিং দ্য গ্রাউন্ড, সো ইট চেঞ্জেস দ্য টেম্পারেচার প্রোফাইল। একটা ডেন্স ফরেস্ট আছে, তো সেই ডেন্স ফরেস্টে হয়তো গাছের পাতা অনেক বড় বড় হয়, এবং তার ফলে সেই ফরেস্ট ফ্লোরেতে প্রধানত সূর্যের আলো কম পড়ে, এবং তার ফলে সেই ফরেস্টে কিন্তু টেম্পারেচার প্রোফাইল কিন্তু চেঞ্জ হয়। এর সাথে সাথে দেখো, মাইক্রো ক্লাইমেট কীরকম হচ্ছে? ইন ডে টাইম এয়ার টেম্পারেচার ইনসাইড ফরেস্ট ইজ লোয়ার দ্যান আউটসাইড। তাহলে যখন দিনের বেলা হয়, তখন কিন্তু টেম্পারেচার ফরেস্টের মধ্যে টেম্পারেচার কিন্তু অনেক কম থাকে, এবং ইন্টেরিয়ার অফ দ্য ফরেস্ট ইজ মোর হিউমিড দ্যান এ নিয়ার বাই নন ফরেস্ট এরিয়া। একদম কোনো বনের গভীর রিজিয়ান্সে কিন্তু হিউমিডিটি অনেক বেশি থাকে, মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে।
তো এরপরে আমরা যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে ক্লাইমেটিক জোন। একটু ডায়াগ্রাম দেখে নাও, তোমরা এই ডায়াগ্রাম ছোটো থেকেই পড়েছো কিন্তু তবু একটু দেখে নাও, কারণ এই সমস্ত টার্মিনোলজিগুলো আমরা যখন ইকোলজির বিভিন্ন রিজিয়ন্স আমরা যত প্রসিড করব তত এই টার্মিনোলজিগুলো লাগবে, রাইট। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পৃথিবী, সুতরাং এটা হচ্ছে আর্থ, এবং আর্থের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো টার্ম আমরা দেখতে পাচ্ছি, একটা অল্টিটিউড এবং আর একটা হলো ল্যাটিটিউড। অল্টিটিউড কাকে বলে? অল্টিটিউড মানে হাইট অ্যাবভ দ্য সি সারফেস অফ এনি প্লেস, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জায়গা আছে সেটা সমুদ্র তল থেকে কতটা পরিমাণে উঁচুতে আছে, তো তাকেই আমরা বলবো অল্টিটিউড, রাইট। তার মানে এক্ষেত্রে হাইটের কথা বলা হচ্ছে। অল্টিটিউড মানে কি হাইটের কথা বলা হচ্ছে, সি সারফেস থেকে কত উঁচুতে কোনো জায়গা আছে, তো সেটাই হলো অল্টিটিউড। ল্যাটিটিউড কাকে বলে? দ্য ডিস্টেন্স অফ এনি প্লেস ফ্রম দ্য ইকুয়েটার, নিরক্ষরেখা থেকে কোনো একটা জায়গা কতটা দূরে আছে, তো তাকেই আমরা বলবো ল্যাটিটিউড। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে ইকুয়েটার আছে, দিস ইজ ইকুয়েটার, এবং ইকুয়েটার প্রধানত দেখো এক্ষেত্রে এটাই হচ্ছে ল্যাটিটিউড। তাহলে ল্যাটিটিউড এই জায়গাতে কত হচ্ছে? 0 হচ্ছে, এবং যত ইকুয়েটার থেকে আমরা যত দূরে যাব তত কিন্তু ল্যাটিটিউড বাড়তে থাকবে, তত কিন্তু ল্যাটিটিউড এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাড়তে থাকছে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে কিছু স্পেসিফিক ল্যাটিটিউড আমরা দেখতে পাবো, যেমন এক্ষেত্রে ট্রপিক অফ ক্যান্সার, মানে এটা হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধ এবং এটা হলো দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা। তাহলে দেখো ইকুয়েটার বা নিরক্ষরেখা এবং কর্কট ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল, এবং তার সঙ্গে সঙ্গে ইকুয়েটার বা নিরক্ষরেখা এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল। তাহলে কর্কট ক্রান্তি রেখার যে প্রধানত যে তার যে ল্যাটিটিউড হবে সেটা 23.5 ডিগ্রি উত্তর, মানে ট্রপিক অফ ক্যান্সার, আর ট্রপিক অফ ক্যাপ্রিকন মানে 23.5 ডিগ্রি দক্ষিণ। তো 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ এই অক্ষাংশের মধ্যে পৃথিবীর যে সমস্ত রিজিয়ন্সগুলো পড়বে, তো তাকেই আমরা বলবো ট্রপিক্যাল জোন অর দ্য হট জোন, কারণ এই জায়গাতে সূর্যের আলো কিন্তু ডিরেক্টলি পড়ে। সুতরাং এই যে রিজিয়ন্স আছে, তো এটাই হলো ট্রপিক্যাল জোন অর দ্য হট জোন, এবং এই সমস্ত জায়গাতে যে সমস্ত প্লেস থাকে সেই প্লেসে কিন্তু প্রচুর পরিমাণে বায়োডাইভার্সিটি দেখা যায়। এর সঙ্গে সঙ্গে দেখো এই যে 23.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি উত্তর, মানে উত্তর গোলার্ধে, তো 23.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি উত্তর এই দুটো অক্ষাংশের মাঝখানে যে সমস্ত রিজিয়ন্স থাকে, তো তাকেই আমরা বলবো টেম্পারেট জোন, রাইট। আবার দেখো এই জায়গাতে 23.5 ডিগ্রি দক্ষিণ মানে ট্রপিক অফ ক্যাপ্রিকন মকর ক্রান্তি রেখে, এবং তার সঙ্গে সঙ্গে 66.5 ডিগ্রি দক্ষিণ এই দুটো অক্ষাংশের মাঝখানে, অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ এবং 66.5 ডিগ্রি দক্ষিণ এই দুটোর মাঝখানে প্রধানত যে সমস্ত রিজিয়ন্স থাকে তাকে আমরা বলবো মডারেট টেম্পারেচার জোন। ওকে, তো এই কনসেপ্টগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং 66.5 ডিগ্রি উত্তর এটাকে আমরা বলবো আর্কটিক সার্কেল, এবং 66.5 ডিগ্রি দক্ষিণ একেই আমরা বলবো আন্টার্কটিক সার্কেল। এরপরে অর্থাৎ এক্ষেত্রে ল্যাটিটিউড অনেক বেশি হয়ে যাচ্ছে। ল্যাটিটিউড যেখানে অনেক বেশি হবে 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি উত্তর পর্যন্ত, দেখো এটা হলো পোলার জোন, মানে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। আবার 66.5 ডিগ্রি দক্ষিণ এবং 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত সাউথ পোল, এটা হচ্ছে উত্তর মেরু এবং এটা হচ্ছে দক্ষিণ মেরু। 90 ডিগ্রি দক্ষিণ হচ্ছে দক্ষিণ মেরু। তো এই দুটোর মাঝখানে যে সমস্ত রিজিয়ন্সগুলো থাকে, তো সেই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে টেম্পারেচার কম থাকে। তাহলে এই যে উত্তর মেরুতে আমরা দেখতে পাবো পোলার জোন এবং দক্ষিণ মেরুতে আমরা দেখতে পাবো ফ্রিজিড জোন। তো এটাই হচ্ছে আন্টার্কটিক সার্কেল। তো এই হচ্ছে পৃথিবীর ডিফারেন্ট ল্যাটিটিউড। তাহলে আমরা দেখলাম যে তিনটে রিজিয়ন্স প্রধানত আমরা পৃথিবীতে অন দ্য বেসিস অফ ল্যাটিটিউড আমরা দেখতে পাবো। একটি হলো ট্রপিক্যাল জোন অর দ্য হট জোন, একটি হলো টেম্পারেট জোন এবং আরেকটি হলো পোলার জোন। তো এই আইডিয়া কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। অন দ্য বেসিস অফ মিন টেম্পারেচার অ্যালং দ্য ল্যাটিটিউড। তাহলে ল্যাটিটিউড মানে আমি কি বলেছিলাম, নিরক্ষরেখা থেকে যত দূরে যাওয়া যায় তত কিন্তু ল্যাটিটিউড বাড়তে থাকে, ঠিক আছে। সুতরাং দেখো অন দ্য বেসিস অফ মিন টেম্পারেচার অ্যালং ল্যাটিটিউড দ্য ফলোয়িং আর দ্য ক্লাইমেটিক জোন। ডিফারেন্ট ক্লাইমেটিক জোন পৃথিবীতে আমরা দেখতে পাই। তো ট্রপিক্যাল জোন কাকে বলে? দিস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই টার্মিনোলজিগুলো সবসময় আমাদের লাগবে। তাহলে ট্রপিক্যাল জোন হচ্ছে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি ল্যাটিটিউড, সেটা 20 ডিগ্রি উত্তর হতে পারে, 20 ডিগ্রি দক্ষিণ হতে পারে। তো এই রিজিয়ান্সে যে সমস্ত জায়গাগুলো থাকবে, এই ল্যাটিটিউডের মধ্যে পৃথিবীর যে সমস্ত রিজিয়ান্সগুলো থাকবে, তো তাদেরকেই আমরা বলবো ট্রপিক্যাল রিজিয়ান। সাবট্রপিক্যাল রিজিয়ান তাহলে কাকে বলবো? 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি ল্যাটিটিউড, অর্থাৎ 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পৃথিবীর যে সমস্ত রিজিয়ান্সগুলো থাকবে তাদেরকে আমরা বলবো সাবট্রপিক্যাল রিজিয়ান। এবং টেম্পারেট জোন তাহলে কাকে বলবো? 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যে ল্যাটিটিউড আছে এই রিজিয়ান্সের মধ্যে যে সমস্ত জায়গাগুলো থাকবে তাদেরকেই আমরা বলবো টেম্পারেট জোন। এবং আর্কটিক এবং আন্টার্কটিক রিজিয়ান তাহলে কি? 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি ল্যাটিটিউড, মানে যত নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে যাব তত কিন্তু টেম্পারেচার কমতে থাকবে।
তাহলে এক্ষেত্রে আর্কটিক এবং আন্টার্কটিক যে জোন আছে সেটা 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি ল্যাটিচিউডের মধ্যে পড়ে। এবং তার সঙ্গে সঙ্গে অল্টিচিউড যদি আমরা দেখি, অল্টিচিউড মানে কি? অল্টিচিউড মানে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে আছে কোনো প্লেস, তো তাকেই আমরা বলবো অল্টিচিউড। আমরা তো নিরক্ষরেখা থেকে ডিস্টেন্স দেখলাম, এবং এরপরে আমরা যেটা দেখছি তো সেটা হচ্ছে অল্টিচিউড, তার মানে সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো রিজিয়ান্স কতটা উঁচুতে আছে, রাইট? তাহলে যত উঁচুতে থাকবে তত কিন্তু টেম্পারেচার কমতে থাকবে, আর যত কোনো রিজিয়ান্স নিচের দিকে থাকবে মানে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি থাকবে সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার বাড়তে থাকবে। দ্য মিন টেম্পারেচার ডিক্লাইন অ্যাজ উই মুভ ফ্রম ট্রপিক্যাল টু দ্য আর্কটিক রিজিয়ান। তাহলে ল্যাটিচিউডের ক্ষেত্রে আমরা দেখছি যে যত ট্রপিক্যাল রিজিয়ান থেকে যত আমরা আর্কটিক রিজিয়ানের দিকে যাব তত কিন্তু টেম্পারেচার কমতে থাকবে। এবং মিন টেম্পারেচার ডিক্লাইন উইথ ইনক্রিজিং অল্টিচিউড, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে যত আমরা উঁচুতে উঠব তত কিন্তু টেম্পারেচার কমতে থাকবে। ইন মাউন্টেন অ্যান্ড দ্য হাই অল্টিচিউড হ্যাভ দ্য আলপাইন কন্ডিশন। তাহলে যখন হাই অল্টিচিউড হয় তখন যে কন্ডিশন হয় তো তাকে বলা হয় আলপাইন কন্ডিশন। আলপাইন কন্ডিশন মানে হলো কোল্ড কন্ডিশন। এরপরে দেখো টেম্পারেচার এবং প্রেসিপিটেশন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেম্পারেচার এবং প্রেসিপিটেশন। এবং প্রেসিপিটেশনকে বলা হয় রেইনফল অথবা স্নোফল। আমরা পরের দিন এই প্রেসিপিটেশন সম্পর্কে আলোচনা করব পরের ক্লাসে। তো এক্ষেত্রে টুগেদার ডিটারমাইন দ্য ভেজিটেশন অ্যান্ড দ্য সয়েল টাইপ। অর্থাৎ টেম্পারেচার এবং প্রেসিপিটেশন মানে তাপমাত্রা এবং বৃষ্টিপাত। আমি প্রথমেই বললাম যে টেম্পারেচার এবং রেইনফল দিস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কোনো পৃথিবীর বায়োডাইভার্সিটি কন্ট্রোল করে প্রধানত এই টেম্পারেচার এবং রেইনফল। তো টেম্পারেচার এবং রেইনফল এই দুটো ফ্যাক্টর প্রধানত ভেজিটেশন এবং সয়েল টাইপ কেমন হবে কোনো রিজিয়ান্সে তো সেটাকে ডিটারমাইন করে। তো এই হচ্ছে বিভিন্ন টেম্পারেচার এবং তার সঙ্গে সঙ্গে ওয়েদার সম্পর্কিত আইডিয়া। যখন ইকোলজি পড়বে তখন কিন্তু অবশ্যই তোমাদের এই অংশগুলো মাথায় রাখতে হবে যে অল্টিচিউড কাকে বলে, তার সঙ্গে সঙ্গে ল্যাটিচিউড কাকে বলে, এবং যে ডিফারেন্ট জোনসের কথা বললাম যে টেম্পারেট জোন, ট্রপিক্যাল জোন কোনগুলো এবং তার সঙ্গে সঙ্গে পোলার জোন কোনগুলো, এগুলো কিন্তু আইডিয়া রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আমরা আলোচনা করব প্রেসিপিটেশন সম্পর্কে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।